আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 25 জুন আইসিসি উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2026 এ গ্রুপে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। টসে বাংলাদেশ জয়লাভ করে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এদিন টস জয়লাভ থেকে শুরু করে বাংলাদেশের ইনিংসের 16তম ওভার পর্যন্ত সবকিছুই বাংলাদেশের ফেভারে ছিল। ইন্ডিয়ান বোলাররা একের পর এক নো বল, হোয়াইট বল, ক্যাচ ড্রপ এগুলা দেখার পরে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি বাংলাদেশের হয়ে কাজ করতেছে। আমরা সাধারণত বলে থাকি যে সকালের সূর্য দেখলেই বলে দেয়া যায় দিনটা কেমন যাবে। বাংলাদেশের শুরুটা দেখে মনে হচ্ছিল যে আজকের দিনটা বাংলাদেশের মেয়েদের। তবে 17তম ওভারে বাংলাদেশ কেন জানি মনে হলো ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করলো। ম্যাচের সামারিটা একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশ টসে জয়লাভ করে এবং নিগার সুলতানা জুটি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে ইনিংসের উদ্বোধন করতে যায় অভিজ্ঞ দিলারা এবং তার সাথে জোয়ারিয়া ফেরদৌস। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় 8 রানের মাথায় ব্যক্তিগত 4 রানে দিলারা প্যাভিলিয়নে ফিরে গেলে শোবানা মুস্তারি জোয়ারিয়া ফেরদৌসের সাথে এসে জুটি বাঁধে এবং এরপরে যা ঘটে নিজের চোখকেই বিশ্বাস করা অনেকটা কষ্ট হচ্ছিল। তৃতীয় ওভারে জোয়ারিয়া ফেরদৌস একটি বিগ হিট নিতে গেলে বলটি টপ এজ হয়ে হাওয়াতে অনেকক্ষণ ভেসে থাকে, কিন্তু সেই বলটা ইন্ডিয়ান ফিল্ডাররা তালুবন্দি করতে ব্যর্থ হয়। বাংলাদেশের জোয়ারিয়া ফেরদৌস প্রথমবারের মতন লাইফ পান। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে পুনরায় জোয়ারিয়া ফেরদৌস একটি বিগ হিট নিতে গেলে মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ ধরতে ব্যর্থ হয় এবং বলটি 4 রানে পরিণত হয়। দ্বিতীয়বার আবারও জোয়ারিয়া ফেরদৌস লাইফ পান। বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে শোবানা মুস্তারি কাভারে একটি ড্রাইভ খেললে সরাসরি ফিল্ডারের হাতে যায়, কিন্তু এই বলটাও ফিল্ডার তালুবন্দি করতে ব্যর্থ হয়। শোবানা মুস্তারি লাইফ পায়। ঠিক এই পঞ্চম ওভারের চতুর্থ বলে জোয়ারিয়া ফেরদৌস আবার একটি শট খেলতে গেলে সেটি ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ উঠে এবং সেই ক্যাচটাও ইন্ডিয়ান ফিল্ডাররা তালুবন্দি করতে ব্যর্থ হয়। পরপর 4 বল লাইফ পাওয়ার পরে শোবানা মুস্তারি এবং জোয়ারিয়া ফেরদৌসের এই জুটিটি 41 বলে 50 রানের একটি পার্টনারশিপ করতে সক্ষম হয়। বাংলাদেশের দলীয় রান যখন 59, জোয়ারিয়া ফেরদৌস তখন বলারকে রিটার্ন ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় এবং বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। জোয়ারিয়া ফেরদৌস 31 বলে 33 রান করেন। বাংলাদেশের ইনিংসের 13তম ওভারে শোবানা মুস্তারি 26 রান করে মিড উইকেটে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তখন দলীয় সংগ্রহ ছিল 79 রান। এরপর উইকেটে আসেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা, কিন্তু এই জায়গাতেই বাংলাদেশ একটা বড় ভুল করে বসে। সেই সময় বাংলাদেশের হাতে ছিল মাত্র 7 ওভার এবং এই সময়টাতে বাংলাদেশের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান এবং লোয়ার অর্ডারে যথেষ্ট ভালো ব্যাটিং করে থাকেন স্বর্ণা আক্তারকে নামানো খুবই জরুরি ছিল। এই সময়টাই ছিল স্বর্ণা আক্তারের উইকেটে যাওয়ার একটা সঠিক সময়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা যে ভুল ছিল সেটার একটা স্থির চিত্র আমি আপনাদেরকে দেখাই, যেখানে স্বর্ণা আক্তার প্যাভিলিয়নে বসে আছে এবং মাঠে নামার জন্য বলতে পারেন একরকম ছটফট করতেছে। অন্তত পক্ষে এই ম্যাচে স্বর্ণার ডাউনিংটা আগে করে দিয়ে স্কোর বোর্ডটাকে আরেকটু বড় করার চেষ্টা করা যেতে পারতো আমার মনে হয়। এবার আসা যাক 17 নম্বর ওভারে। বাংলাদেশের ইনিংসের 17 নম্বর এই ওভার থেকেই বাংলাদেশ কিন্তু ম্যাচ থেকে বলতে পারেন ছিটকে গেছে। এই ওভারে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটে। বাংলাদেশের সেট ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি যেই সময় বাংলাদেশের রানের প্রয়োজন সেই সময় তিনি ডাউন দা উইকেট যে উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসলেন। 27 বলে 32 রান করেন এবং এই 17 নম্বর ওভারের প্রথম বলে যখন বাংলাদেশের সেট ব্যাটসম্যান আউট হয়ে যায় এরপরে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারে। 17 থেকে 20 এই 4 ওভারে 24 বলে বাংলাদেশ 30 রান সংগ্রহ করে এবং এই 30 রান সংগ্রহ করতে বাংলাদেশকে আরো 4টি উইকেট হারাতে হয়। এই 4 ওভারে বাংলাদেশ মোটেও আশানুরূপ ব্যাটিং করতে পারেনি। ইন্ডিয়ার ইনিংসটা শুরু করতে আসে শেফালি বর্মা এবং স্মৃতি মান্দানা। বাংলাদেশের পেস বোলার মারুফার প্রথম ওভারের দ্বিতীয় বলে শেফালি বর্মা উইকেটের পেছনে একটা ক্যাচ দিলে নিগার সুলতানা জ্যোতি সেটা গ্লাভস বন্দি করতে ব্যর্থ হয় এবং এই ক্যাচ ড্রপের মাসুলটাই বাংলাদেশকে দিতে হয় এবং এই লাইফটা পাওয়ার পরে শেফালি বর্মা কিন্তু 34 বলে 53 রানের একটা বিশাল বড় ইনিংস খেলে ফেলে। মারুফার দ্বিতীয় ওভারে স্মৃতি মান্দানা একটি ক্যাচ উইকেটের পেছনে দিলে নিগার সুলতানা জ্যোতি দ্বিতীয়বারও ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হয়, কিন্তু মারুফার দ্বিতীয় ওভারের শেষ বলে স্মৃতি মান্দানা মিড উইকেটে যে শটটি খেলেন মিড উইকেটে দাঁড়িয়ে থাকা রাবেয়া
চমৎকার ভাবে ক্যাচটি তালুবন্দি করে এবং বাংলাদেশ তাদের প্রথম উইকেটটি তুলে নেয়। রাবেয়ার এই ক্যাচটা ছিল অসাধারণ। স্মৃতি মান্ধানা যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন ইন্ডিয়ার সংগ্রহ ছিল 31 রান। নবম ওভারে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ বোলার নাহিদা আক্তারকে বোলিং এ নিয়ে আসেন নিগার সুলতানা জ্যোতি এবং নাহিদা তার যোগ্যতার প্রমাণ রাখে। নাহিদা তার স্পেলের প্রথম ওভারে সবচেয়ে মারমুখী ব্যাটসম্যান শেফালি বর্মাকে স্ট্যাম্প আউট করে বাংলাদেশকে খেলা ফিরায় নিয়ে আসে এবং বলতে পারেন এই উইকেটটা পড়ার পর বাংলাদেশ পুনরায় খেলায় ফিরে আসে। শেফালি বর্মা 34 বলে 53 রানের একটি ইনিংস খেলে এবং যেই সময় শেফালি বর্মা আউট হয় তখন তাদের দলীয় রান ছিল 2 উইকেটে 75। এরপরে ঋতুমণি এসে ইন্ডিয়ার তৃতীয় উইকেটটি তুলে নেয় এবং সেই সময় ইন্ডিয়ার রান ছিল 94। ঠিক তার 4 রান পরেই ইন্ডিয়ার চতুর্থ উইকেটটি তুলে নেন বাংলাদেশের আরেক স্পিন বোলার রাবেয়া। সেই সময় ইন্ডিয়ার স্কোর ছিল 98 এবং বলতে পারেন এই উইকেটটা তুলে নেওয়ার পরই বাংলাদেশ খুব ভালোভাবে ম্যাচে ফিরে আসে। কিন্তু 15তম ওভারে নিগার সুলতানা জ্যোতি বল তুলে দেন সঞ্জিদা মেঘলার হাতে, কেননা সঞ্জিদা মেঘলার এই ওভারে ইন্ডিয়া 18 রান তুলে নেয় এবং বাংলাদেশের পক্ষে ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি। খেলা শেষের আগ মুহূর্তে বাংলাদেশ আরো একটি উইকেট তুলে নেয়, সেই উইকেটটি নেয় বাংলাদেশের ঋতুমণি। ইন্ডিয়া তাদের ইনিংসে 17তম ওভারে এসে জয়সূচক রানটি তুলে নেয় এবং বাংলাদেশকে 5 উইকেটে পরাজিত করে। বলতে পারেন বাংলাদেশ এই ম্যাচটাতে তাদের ইনিংসের 17 নম্বর ওভারে এসে ম্যাচটা তাদের হাত থেকে বের হয় এবং ইন্ডিয়াও ঠিক তাদের ইনিংসের 17তম ওভারে এসেই ম্যাচটার সমাপ্তি ঘটায়। এই ম্যাচের পরে সেমিফাইনালের সমীকরণটা এইরকম দাঁড়ালো যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে 28 তারিখ যে ম্যাচটা আছে সেই ম্যাচে ইন্ডিয়াকে অবশ্যই জয়লাভ করতে হবে, তাহলে ইন্ডিয়া নিশ্চিতভাবে সেমিফাইনাল খেলতে পারবে। আর যদি ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যায় তাহলে ইন্ডিয়াকে অবশ্যই বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচের দিকে তাকায় থাকতে হবে। এই ম্যাচে যদি বাংলাদেশ সাউথ আফ্রিকাকে পরাজিত করতে পারে তাহলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে। আর বাংলাদেশ যদি হেরে যায় তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আর সেমিফাইনাল খেলা হবে না। ছোট্ট করে একটু নজর দেওয়ার চেষ্টা করি বাংলাদেশ এই ম্যাচ থেকে কেন ছিটকে গেল। প্রথম ভুল যেটা বাংলাদেশ করে সেটা হচ্ছে যে 13তম ওভারে যখন বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটে সেই সময় স্বর্ণ আক্তারকে মাঠে নামানো খুব জরুরি ছিল। এটা ছিল বাংলাদেশের প্রথম ভুল। দ্বিতীয় ভুলটা ছিল নাহিদার মতো একটা বোলার যে বাংলাদেশ টিমের একমাত্র নির্ভরযোগ্য বোলার, তাকে আপনি নবম ওভারে নিয়ে আসছেন বল করার জন্য। ম্যাচ যদি আপনার হাত থেকে বেরিয়ে হয়ে যায় তখন আপনি আপনার স্ট্রাইক বোলারে দিয়ে বল করায় কি করবেন। তৃতীয় ভুল ছিল ইন্ডিয়ার ইনিংসের 13তম ওভারে যখন ইন্ডিয়ার চতুর্থ উইকেটের পতন ঘটে সেই সময় যেই দুইজন ব্যাটসম্যান উইকেটে ছিলেন দুইজনই একেবারে নতুন ব্যাটসম্যান। সেই ক্ষেত্রে 15তম ওভারে সঞ্জিদার হাতে বল না দিয়ে বলটা মারুফাকে দেওয়া উচিত ছিল। নতুন ব্যাটসম্যানদের পেস বলার কিছুটা হলেও বিব্রত করতে পারত এবং আমার মনে হয় ওই সময়টা মারুফাকে খুব দরকার ছিল। আর সর্বোপরি নিগার সুলতানা জ্যোতির ব্যাপারে যদি বলতে যাই তাহলে এইটুকুই বলবো, তার উইকেটের পিছনে যে পারফরমেন্স সেটা যথেষ্ট বাজে ছিল এবং এটার মাসুলই কিন্তু বাংলাদেশকে দিতে হয় এবং এই সবকিছু মিলিয়ে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে। এবং আমার এই ম্যাচ সামারিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আশা করি সাউথ আফ্রিকার দিনও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।